সাপতবাড়ি শেষের পরের শুরু। সাপতবাড়ি থেকে বেঁচে ফিরে আসার পর রাহাত, তুষার, মিতা আর সোহেল স্বস্তি পেলেও এক অদ্ভুত অস্বস্তি তাদের পিছু ছাড়ছিল না। গ্রামে ফিরে আসার পর থেকেই তারা একের পর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ছিল মিতা। রাতের বেলা সে হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়িয়ে থাকত। কেউ ডাকলে সে উত্তর দিত না। সকালে মিতা কিছুই মনে করতে পারত না, কিন্তু তার গায়ে ছিল অদ্ভুত দাগ। দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ বা কিছু তাকে আঁচড় দিয়েছে। তুষার আর রাহাত বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সোহেল মজা করে বলেছিল, আমরা হয়তো সাপতবাড়ির অভিশাপ বয়ে এনেছি। কিন্তু যতদিন যেতে লাগল, বিষয়টা আর মজার মধ্যে সীমাবদ্ধ থাকল না। অদ্ভুত ঘটনা এক রাহাতের বাড়িতে কান্নার শব্দ। এক রাতে রাহাত বই পড়ছিল। হঠাৎ সে অনুভব করল তার ঘরের জানালা দিয়ে একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। বাতাসের সঙ্গে ভেসে আসছিল নারীর কান্নার শব্দ। সে জানালার দিকে তাকিয়ে দেখল দূরে সাপত জঙ্গলের দিকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল হয়তো ভুল দেখছে, কিন্তু কান্নার শব্দটা আরও জোরে আসতে থাকে। রাহাত মশাল জ্বালিয়ে জানালার কাছে গিয়ে চিৎকার করে, তুমি কে? আমাকে শান্তিতে থাকতে দাও। তার কথার জবাবে শোনা গেল এক ফিসফিসে কণ্ঠ, তুমি আমার ঘর পুড়িয়েছ, তোমরা সবাই মারা যাবে। মিতার আরও খারাপ অবস্থা। মিতার অবস্থার আরও অবনতি হয়। তার মা একদিন ঘুমের মধ্যে দেখে মিতা ঘর থেকে বেরিয়ে গ্রামের বাইরে চলে যাচ্ছে। মায়ের ডাক শুনেও সে ফিরে আসেনি। তাকে অনুসরণ করতে গিয়ে মিতা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। পরদিন ভোরে তাকে পাওয়া যায় গ্রামের পাশের পুকুর পাড়ে। তার মুখে ভয়ের চিহ্ন আর তার ঠোঁট নীল হয়ে গেছে। সে শুধু একটাই কথা বলছিল, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। এক অদ্ভুত লোকের আগমন। এই অদ্ভুত ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামে একদিন এক রহস্যময় বৃদ্ধ লোক এসে হাজির হয়। তার নাম ছিল গঙ্গাচরণ। তার লম্বা দাড়ি আর হাতে একটা লাঠি ছিল। লোকটা বলল, আমি শুনেছি তোমাদের গ্রামে সাপত জঙ্গলের প্রেতাত্মা আবার জীবন্ত হয়েছে। আমি এ বিষয়ে সাহায্য করতে পারি। গ্রামের বয়স্করা তাকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু রাহাত, তুষার আর সোহেল তাদের অভিজ্ঞতা জানালে গঙ্গাচরণ তাদের কথায় কান্দে। তিনি বলেন, তোমরা হয়তো কমলার আত্মাকে আঘাত করেছ। সে শুধু শান্তি চায়। তোমাদের আবার সেই জঙ্গলে যেতে হবে, কিন্তু এবার সাবধান থাকতে হবে। গঙ্গাচরণের নির্দেশ নেয় রাহাত, তুষার, সোহেল আর মিতা আবারও সাপত জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গঙ্গাচরণ তাদের বলেন, আমার সঙ্গে থাকো, যা বলবো তা করো, কিন্তু ভয় পেয়ে পালাবে না। আত্মা তোমাদের দুর্বলতা চায়। অমাবস্যার রাতে তারা জঙ্গলে প্রবেশ করে। এবার জঙ্গলে ঢুকতেই তারা অনুভব করে জায়গাটা আগের চেয়েও ভয়ঙ্কর। বাতাস ভারী আর আশপাশে অদ্ভুত সৌদাগণ। সাপতবাড়িতে পৌঁছানোর আগে গঙ্গাচরণ তাদের একটা মন্ত্র শেখায়। তিনি বলেন, এটা বললে আত্মা তোমাদের বেশি আঘাত করতে পারবে না, তবে তার ক্রোধ সহজে থামবে না। সাপতবাড়িতে দ্বিতীয় মুখোমুখি। বাড়িটা আগের মতোই ভাঙাচোরা। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় আগুনে পোড়া একটা আয়না এখনও অক্ষত অবস্থায় পড়ে আছে। আয়নার সামনে গঙ্গাচরণ বসে পড়েন এবং একটি চক্র আঁকতে শুরু করেন। হঠাৎ করেই বাড়ির ভেতরে বাতাস ঘুরতে শুরু করে। দেয়াল থেকে চিৎকার আর হাসির আওয়াজ আসতে থাকে। মিতার শরীর কাঁপতে শুরু করে। সে হঠাৎ করেই চিৎকার করে বলে, ও আমাকে ডাকছে, আমাকে যেতে দাও। গঙ্গাচরণ মন্ত্র পড়া শুরু করেন। তখনই কমলার ছায়ামূর্তি আবার উপস্থিত হয়। এবার তার রূপ আরও ভয়ঙ্কর। চোখে আগুনের শিখা আর তার পেছনে অগণিত ছায়ামূর্তি। কমলা চিৎকার করে বলে, আমার ঘর পুড়িয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে, তোমাদের কেউ বাঁচতে পারবে না। কমলাকে শান্ত করার প্রচেষ্টা। গঙ্গাচরণ কমলাকে উদ্দেশ্য করে বলেন, তোমার আত্মা শান্তি পাবে যদি তুমি তোমার গল্প শোনাও। কেন তুমি এখানে বন্দী? তখনই পুরো জায়গাটা এক ঝলক আলোয় ভরে ওঠে। কমলা তার গল্প বলতে শুরু করে। কমলা জানায় তার বলির পর জমিদারের কালো জাদুর মাধ্যমে তার আত্মা এই বাড়িতে আটকা পড়ে। জমিদারের মৃত্যু হলেও সেই জাদুর শক্তি তার মুক্তি আটকে রেখেছে। গঙ্গাচরণ বলেন, তোমার মুক্তির জন্য তোমার বলিদান স্থান শুদ্ধ করতে হবে, কিন্তু তার জন্য আমাদের এই অভিশপ্ত বইটা পুরোপুরি ধ্বংস করতে হবে। শেষের লড়াই। গঙ্গাচরণ সেই বইটিকে চক্রের মাঝখানে রেখে মন্ত্র পড়া শুরু করেন, কিন্তু তখনই বাড়ি ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। দেয়াল থেকে অদ্ভুত হাত বেরিয়ে আসে। তুষার ও সোহেল মিতাকে ধরে রাখে, কারণ সে ক্রমাগত ছুটে গিয়ে কমলার কাছে পৌঁছাতে চাইছিল। কমলার রাগ আরও বেড়ে যায়। তার ছায়া বিশাল আকার ধারণ করে।
মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিটিতে আগুন ধরে যায়। কমলার ছায়া ম্লান হয়ে আসতে থাকে। সে শেষবারের মতো বলে, তোমরা আমাকে মুক্তি দিলে, কিন্তু মনে রেখো জমিদারের অভিশাপ এখনও শেষ হয়নি। বাড়ি ধ্বংস হয়ে যায়, আর তারা সবাই জঙ্গলের বাইরে ফিরে আসে। গ্রামে ফিরে এসে তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। জঙ্গলে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। কিন্তু সোহেল এক রাতে স্বপ্ন দেখে জমিদারের প্রাসাদের ধ্বংসাবশেষ থেকে একটি ছায়া উঠে আসছে। শাপত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ফিরে আসার পর রাহাত, তুষার, মিতা আর সোহেল ভাবছিল যে অভিশাপ হয়তো চিরতরে শেষ। কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি ছিল কেবল গ্রামে ফিরে আসার কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা আবার শুরু হয়। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আতঙ্ক। গঙ্গাচরণের সতর্কবাণী। গ্রামের বৃদ্ধ তান্ত্রিক গঙ্গাচরণ তাদের বলেছিলেন, শাপত বাড়ি ধ্বংস করেছে ঠিকই, কিন্তু জমিদারের কালো জাদু এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ওর আত্মা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। রাহাত জিজ্ঞেস করল, তাহলে কি আমাদের সব কিছু মিথ্যে ছিল? আমরা এত ঝুঁকি নিলাম, তবুও কিছুই বদলাল না। গঙ্গাচরণ বললেন, শুধু শাপত বাড়ি নয়, জমিদারের লুকানো প্রাসাদও অভিশাপ। তোমরা ওখানে না গেলে অভিশাপ শেষ হবে না। গঙ্গাচরণ জানান, জমিদারের পুরনো প্রাসাদ এখন জঙ্গলের আরও গভীরে লুকানো। প্রাসাদের ঠিকানা জানা নেই কারণ জমিদার নিজের মৃত্যুর পর সেই প্রাসাদ জাদুর মাধ্যমে অদৃশ্য করে ফেলেছিল। তবে একটি পুরনো নথি অনুসারে প্রাসাদের দরজা খুঁজে পেতে হলে শাপত বাড়ির ধ্বংসাবশেষ থেকে একটি বিশেষ চিহ্ন সংগ্রহ করতে হবে। তুষার বলল, আমাদের আবার সেই ভয়ঙ্কর জায়গায় যেতে হবে। শাপত বাড়ি ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে, সেখানে কি কিছু বাকি আছে? গঙ্গাচরণ বললেন, শাপত বাড়ি ধ্বংস হয়েছে, কিন্তু জমিদারের জাদু এখনও সেখানে। যদি ভয়কে জয় করতে না পারো, তাহলে তোমাদের সবার মৃত্যু নিশ্চিত। পরদিন সকালে তারা আবার শাপত বাড়ির পথে রওনা দেয়। গ্রামের লোকজন তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু তুষার বলে, আমরা যদি না যাই তবে এই গ্রাম চিরতরে অভিশপ্ত থাকবে। জঙ্গলে প্রবেশ করতেই তারা অনুভব করে পরিবেশ আরও অস্বাভাবিক হয়ে গেছে। শাপত বাড়ির ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে ধ্বংসাবশেষের মাঝে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছে। গঙ্গাচরণ তাদের নির্দেশ দেন, এই আলোর কাছে যাও, ওখানে জমিদারের প্রতিশোধের প্রতীক লুকিয়ে আছে। তবে সাবধান, কোনো ভুল করো না। তারা যখন আলোর কাছে যায় তখনই চারপাশ থেকে ভয়ঙ্কর ছায়ামূর্তি বেরিয়ে আসে। মিতার মনে হয় যেন কেউ তাকে ডাকছে। আলোর কেন্দ্রে ছিল একটি পাথরের তক্তা, আর তার ওপরে খোদাই করা চিহ্ন। গঙ্গাচরণ বললেন, এটা হচ্ছে জমিদারের প্রাসাদের দরজার চাবি, কিন্তু একে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমরা তার অভিশাপের মুখোমুখি হবে। তুষার সাহস করে এগিয়ে যায়। পাথর স্পর্শ করার সঙ্গে সঙ্গে মাটি কেঁপে ওঠে, আর চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তারা দেখতে পায় ধোঁয়ার মাঝখানে এক ভয়ঙ্কর মূর্তি, জমিদারের আত্মা। তার চোখে আগুনের শিখা আর মুখে শয়তানি হাসি। তোমরা আমাকে থামাতে পারবে না, আমার জাদু চিরকাল থাকবে। জমিদার তার কালো শক্তি দিয়ে তাদের আক্রমণ করতে শুরু করে। গঙ্গাচরণ মন্ত্র পড়তে থাকেন, কিন্তু জমিদার তাকে থামিয়ে দেয়। রাহাত তার সাহস জোগাড় করে বলে, তোমার শক্তি এখানে শেষ হবে, আমরা তোমার ভয়কে হারাব। তুষার, সোহেল আর মিতা একসঙ্গে গঙ্গাচরণকে রক্ষা করে। গঙ্গাচরণ তাদের নির্দেশ দেন, ওকে বিভ্রান্ত করো, আমি তার জাদুর মূল বিনাশ করব। গঙ্গাচরণ তার শক্তি দিয়ে জমিদারের আত্মার জাদুর মূলে আঘাত করে। পুরো জঙ্গল ধ্বংস হতে থাকে। জমিদারের আত্মা এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ভেঙে পড়ে। অবশেষে পাথরের চিহ্নটি টুকরো হয়ে যায়, আর জমিদারের অভিশাপ মুছে যায়। গ্রামে শান্তি ফিরে আসা। তারা গ্রামে ফিরে আসার পর জঙ্গলের সেই অশুভ পরিবেশ মুছে যায়। গ্রামের লোকেরা তাদের বীরের মতো সম্মান জানা। তবে মিতার মনে এখনও একটি প্রশ্ন, যদি জমিদারের অভিশাপ শেষ হয়, তবে সে বলেছিল তার শক্তি অমর, তবে কি সব সত্যিই শেষ? এটি ছিল এই গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পটি এখনও শেষ হয়নি, আরও অনেক পর্ব বাকি আছে। আপনারা যদি এই গল্পের পরের পর্ব চান, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলে এই গল্পের সব পর্ব দেওয়া হবে। ধন্যবাদ।